স্বরে বলে, এইসব ফ্যামিলি ড্রামা বন্ধ করে দ্রুত ডিভোর্স পেপারে সই করে দাও। তোমার সাথে সম্পর্কটা পুরোপুরি ছিন্ন না করে আমি ঠিকমতো শ্বাসও নিতে পারবো না। ফার্সি মৃদু হেসে বলে, 5 বছর যখন অপেক্ষা করলেন, আরেকটু না হয় অপেক্ষা করুন। আমি তো আপনাকে মুক্তি দিতেই এসেছি। বলেই সে এগিয়ে গিয়ে ডিভোর্স পেপারে সই করতে উদ্যত হয়। ফার্সির হাত কাঁপছিল, মনে মনে সে ভেঙে পড়েছিল। আহিয়ান রেগে বলে, দ্রুত সই করো, ডিভোর্স দিয়ে মুক্তি দাও আমায়। কোনো রকমে কলমটা হাতে নিয়ে সই করতে যাবে, এমন সময় হঠাৎ মধুরিমা সেখানে এসে বলে, আহিয়ান, এসবের মানে কি? তার মানে তুমি আগে থেকেই বিবাহিত? মধুরিমার গলা ভেঙে আসে, দুই চোখে অবিশ্বাস ও জল। মধুরিমা অবিশ্বাসের সাথে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। আহিয়ান শুকনো ঢোক গিলে মধুরিমার দিকে এগিয়ে এসে বলে, মধু, আমার কথাটা একবার শোনো। আমি তোমায় সবটা বুঝিয়ে বলছি। আসলে আহিয়ান নিজের বলা কথা শেষ করার আগেই মধুরিমা 2 পা পিছিয়ে গিয়ে বলে, খবরদার, আর 1 পাও সামনে এগোবে না। আমাকে স্পর্শ করার দুঃসাহসও দেখাবে না। তোমার ছায়া মাড়ালেও আমার ঘৃণা লাগবে। মধু। মধুরিমা নিজেকে যথাসম্ভব শান্ত রাখতে চায়, কিন্তু সে পারে না। অনেক কষ্টে সে বলে, কেন এমন করলে আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? কি দোষ ছিল আমার? শুধু তো তোমাকে ভালোবেসেছিলাম। এটাই কি আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল? তার জন্য কি এত বড় খেসারত দিতে হলো আমায়? মধু, একবার আমায় নিজের দিকটা বলতে দাও তো। কি বলবে তুমি? আর কি বলার আছে তোমার? আমি নিজের সবটুকু দিয়ে তোমায় ভালোবেসে গেছি, আর তুমি? তুমি আমায় ঠকিয়েছো। আমার অনুভূতি নিয়ে খেলেছো তুমি। তুমি ভুল ভাবছো আমায়। আমি তোমার অনুভূতি নিয়ে খেলিনি, আমি সত্যিই তোমায় ভালোবাসি। ভুল? না, আমি কোনো ভুল করছি না। তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও এই তথ্যটা আমার থেকে লুকিয়েছ, প্রতারণা করেছ আমার সাথে। আর তুমি শুধু আমার না, আরও একটা মেয়ের জীবন নিয়ে খেলেছ। তুমি একটা প্রতারক, একটা ঠক। আমি তোমায় ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। বলেই মধুরিমা নিজের চোখের জলটা মুছতে মুছতে সামনে এগোতে থাকে। একদম ফার্সির কাছে এসে বলে, তোমার সাথে তো সেই দিন রাস্তায় আমার দেখা হয়েছিল। সেদিন তো তুমি আমায় সত্যটা বলতে পারতে। কেন এই শয়তানটার মুখোশ আমার সামনে খুললে না তুমি? ফার্সি বলার মতো কিছুই খুঁজে পায় না। আহি এগিয়ে এসে বলে, মধু আপু, আমার কথা শোনো। ভাইয়া তোমায় ঠকায়নি। সে সত্যিই তোমায় ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তার ভালোবাসায় বিন্দু মাত্র খাদ নেই। আর এই ফার্সি, ওর সাথে তো আব্বু জোর করে ভাইয়ার বিয়ে দিয়েছিল। আর মধুরিমা চিৎকার করে বলে, আমি আর কোনো কথা শুনতে চাই না। একদম চুপ তুমি। আহিয়ান কিছু বলতে না পেরে চুপ হয়ে যায়। আহিয়ান এগিয়ে এসে মধুরিমার কাঁধে হাত দিয়ে বলে, মধু প্লিজ, আমার কথাটা। মধুরিমার ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আহিয়ানের গালে। আহিয়ান হতবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। মধুরিমা বলে, বললাম না তোমার আমাকে স্পর্শ ঘৃণা করি। তোমার স্পর্শ আমার কাছে বিষের মতো লাগে, বুঝলে? মধু। মধুরিমা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ানোর প্রয়োজন বোধ করল না। তার ভালোবাসা, বিশ্বাস এবং আত্মসম্মান সব আজ ভুলণ্ঠিত হয়েছে। এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তাই তো স্পষ্ট করে বলে দেয়, আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। আমি এই জীবনে আর তোমার মুখও দেখতে চাই না, আহিয়ান আহলাদার। বলে এক ছুটে বেরিয়ে যায়। আহিয়ানও তার পিছু পিছু যায়। আহির নজর যায় এবার ফার্সির দিকে। সে ফার্সির সামনে গিয়ে বলে, এসব কিছু তোমারই পরিকল্পনা, তাই না? তুমি ইচ্ছে করে এমনটা করেছো? আমার ভাইয়ার জীবনটা নষ্ট করে দিয়েছো, ডাইনি মেয়ে কোথাকার। ফার্সি এবার চুপ না থেকে উচ্চ স্বরে বলে, মুখ সামলে কথা বলো। আমি তোমার এই জঘন্য অপমান কিছুতেই মেনে নেব না। আমার সবথেকে বড় কথা হলো, আমি ওনাকে এইসব কিছু জানাইনি। তোমার এসব নাটক আব্বুর সামনে গিয়ে করো, আমার সামনে নয়। আমি জানি
তুমিই পরিকল্পনা করে সব করেছ। তোমার সামনে নিজেকে প্রমাণ করার আমার কোনো ঠেকা নেই, বুঝলে? বলেই সে ডিভোর্স পেপারে সই করে দিয়ে বলল, এই যে আমি এখানে সই করে দিলাম। তোমার ভাইয়া এলে তাকে এখানে সই করতে বলো। আমার দিক থেকে আজ সে মুক্ত। এরপর তার জীবনে যাই হোক না কেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। বলেই ফার্সি বেরিয়ে যায় কোর্টরুম থেকে। আর আহি ফুঁসতে থাকে। আরশাদ হাওলাদার নীরব চোখে সবটা পর্যবেক্ষণ করছিলেন। আহি আচমকা তার দিকে তাকিয়ে বলে, আজ শুধু তোমার জন্য আমার ভাইয়ার জীবনটা এলোমেলো হয়ে গেল। তুমি দায়ী এইসবের জন্য। আশরাফ হাওলাদার কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ সত্যিই তিনি দায় এড়াতে পারেন না আজকের তৈরি হওয়া এই পরিস্থিতির। আহিয়ান মধুরিমার সামনে এসে রাস্তা আগলে দাঁড়ায়। মধুরিমা রেগে আহিয়ানকে ধাক্কা দিয়ে বলে, সরে যাও আমার সামনে থেকে, না হলে আমি তোমায় শেষ করে দেব। মধু, তুমি এমন কেন করছো? আমায় একটু কথা বলার সুযোগ দাও। মধুরিমা দাঁতে দাঁত চেপে বলে, তোমার মতো একটা ঠকবাজের কোনো কথা আমি শুনতে চাই না। আহিয়ান মধুর হাতটা ধরে টানাটানি করতে থাকে। এর মাঝে রাস্তায় কিছু লোক জমা হয়ে যায়। তাদেরই একজন বলে, এইসব হচ্ছেটা কি? রাস্তার মাঝে একটা মেয়ের হাত ধরে এভাবে টানাটানি করছো কেন? আহিয়ান বলে ওঠে, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা জানতো সবাই। তখন মধুরিমা বলে ওঠে, আপনারা যাবেন না? ইনি একজন ঠক প্রতারক। এনার সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। ইনি আমায় হ্যারেস করছেন। মধু। ধীরে ধীরে আশেপাশের ভিড় বাড়ে। লোকজন চড়াও হয় আহিয়ানের ওপর। আর এই সুযোগে মধুরিমা স্থান ত্যাগ করে নেয়। মেইন রাস্তার মধ্য দিয়ে একা হেঁটে যাচ্ছিল মধুরিমা। তার দুই চোখে জলে টইটম্বুর। আচমকা সে রাস্তায় লুটিয়ে পড়ে। ছোট বাচ্চাদের মতো করে কান্না করতে করতে বলে, মা, ও মা, মা গো, তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে? আজ দেখো তোমার মেয়ে কতটা অসহায়। আজ আমায় সামলানোর কেউ নেই। তুমি চলে যাবার পর যাকে আঁকড়ে ধরে বাঁচবো ভেবেছিলাম, আজ সেও আমায় ধোঁকা দিল। আমার আর এই জগতে আপন বলে কেউই রইল না। আমাকেও তোমার কাছে নিয়ে যাও না মা। আমি আর বাঁচতে চাই না। এই প্রতারণার দুনিয়ায় আমার আর কিচ্ছু চাওয়ার নেই। মধুরিমার হেঁচকি উঠে যায়। আমি আহিয়ানকে কতটা বিশ্বাস করতাম। ওই লোকটা যখন আমায় কল দিল, আমি ওনার কথা মোটেও বিশ্বাস করিনি। আর আহিয়ান আমায় এভাবে, না, আমি আর ভাবতে পারছি না। মধুরিমা উঠে দাঁড়ায়। তার নিঃশ্বাস ধীর হয়ে আসে। বুকের বাঁ পাশটা ব্যথায় চিনচিন করতে থাকে। কষ্টে দুঃখে সে যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুই পা এগিয়ে হঠাৎ তার শরীর গুলিয়ে ওঠে। মধুরিমা জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যেতে নেবে। এমন সময় দুটো বলিষ্ঠ হাত তাকে আগলে নেয়। মধুরিমা ধপাস করে চোখে ঝাপসা পুরুষটিকে মুখশ্রী ঠিকভাবে দেখতে পারে না। তবে তার পরনে ডাক্তারের পোশাক ঠিকই টের পায়। এছাড়া তার বুকের বাম পাশে জ্বলজ্বল করতে থাকা ডক্টর আবির নামটা দেখতে পায়। এরপরেই সে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে আবির অবাক চোখে তার দুই বাহুতে থাকা মেয়েটিকে দেখতে থাকে। নিজের খুব প্রিয় কারোর মুখশ্রীর সাথে মেয়েটার ভীষণ মিল খুঁজে পায়। বিড়বিড় করে বলে ওঠে, ফুপি। আহিয়ান মধুরিমার অ্যাপার্টমেন্টে যায় তার খোঁজ করতে, কিন্তু সেখানে গিয়ে দেখে তালা মারা। মানে মধুরিমা এখনো ফেরেনি। আহিয়ান রাগে ক্ষোভে ফেটে পড়ে। তার সব রাগ জমা হয় ফার্সির ওপর। ওই ফার্সির জন্যই আজ এই সব কিছু হয়েছে। ওর জন্যই আমার মধু আমাকে ভুল বুঝেছে। আমি এর শেষ দেখে ছাড়ব। আমি যদি আমার মধুকে না পাই, তাহলে ওই ফার্সিকেও আমি সুখী হতে দেব না। ওর জীবনটা আমি একদম নরক করে দেব। যতটা না কষ্ট আমি পাচ্ছি, তার থেকেও দ্বিগুণ কষ্ট ও পাবে। মধুরিমার জ্ঞান ফিরলে সে নিজেকে আবিষ্কার করে হাসপাতালে। হাসপাতালের বেডে সে শুয়েছিল। মধুরিমা আড়মোড়া ভেঙে উঠে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। মধুরিমা এবার ভাবুক হয়ে পড়ে। সে বুঝতে পারে না কিভাবে এখানে চলে এলো। কিছু সময় ভাববার মাঝেই
হঠাৎ করে কেবিনে প্রবেশ করলেন একজন সুদর্শন যুবক। তার পরনে ডাক্তারের পোশাক। মধুরিমা তাকে দেখে ভুরু কুঁচকে তাকালো। ডাক্তার আবির চৌধুরী এগিয়ে মধুরিমার পাশে দাঁড়িয়ে বলল, আমি আপনাকে এই হাসপাতালে নিয়ে এসেছি। আসলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এমন সময় দেখলাম যে আপনি। মধুরিমা দীর্ঘশ্বাস ফেলে বলে, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আচ্ছা, আপনার ফ্যামিলির কারো নাম্বার দিন, আমি তাদের সাথে যোগাযোগ করছি। তারা এসে আপনার পাশে থাকুক, আপনার ভালো লাগবে। মধুরিমার মুখে যেন আধার নেমে এলো। আমার আমার পরিবার বলে কেউ নেই। কথাটা শুনে আবিরের বুকের বাঁ পাশেও ব্যথা শুরু হয়ে গেল যেন। কারণ সে জানে পরিবারকে হারানোর যন্ত্রণা কতটা বেশি। সেও তো নিজের খুব আপন একজনকে হারিয়েছে। ভাবনাটা আসতেই আবির আচমকা মধুরিমার দিকে অবাক চোখে তাকায়। মধুরিমার চেহারায় নিজের খুব প্রিয় কারোর চেহারার অনেকাংশ মিল পাচ্ছে সে, যাকে সে বহুদিন ধরে খুঁজে চলেছে, কিন্তু কোনো খোঁজ পায়নি। নিজের কৌতূহল আর দমিয়ে রাখতে না পেরে আবির বলে ওঠে, আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব? জি, করুন। আপনার চেহারার সাথে না আমি নিজের খুব কাছের একজনের চেহারার মিল পাচ্ছি। এতটা মিল কিভাবে সম্ভব আমি জানি না। কার মিল পাচ্ছেন? আমার ফুপি, মালেকা চৌধুরী। মধুরিমা স্তব্ধ হয়ে যায়। আবির নিজের ফোনটা বের করে মালেকা চৌধুরীর পুরাতন একটা ছবি বের করে মধুরিমাকে দেখিয়ে বলে, এই দেখুন আমার ফুপির ছবি। অনেকটা আপনার মতোর চেহারার ওনার। এটা ওনার যৌবনকালের ছবি। ফুপি আমার অনেক প্রিয় ছিল জানেন, কিন্তু আমি যখন ছোট ছিলাম, এই 6-7 বছর বয়স হবে, তখন কিছু কারণে উনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। ওনাকে হারিয়ে আমি পুরোপুরি ভেঙে পড়ি। আমার বাবা চাচারা নিজেদের জেদ ও অভিমানের কারণে ওনার খোঁজ করেননি। দাদিও একসময় জেদ নিয়েছিলেন, কিন্তু মৃত্যুর আগে উনি আমার কাছে দুঃখ প্রকাশ করেন। নিজের মেয়েকে একবার দেখতে চান, কিন্তু তার সেই শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারিনি। তবে এখন আমার ইচ্ছা একটাই, আর সেটা হলো যে কোনো মূল্যে আমার পুপির সাথে দেখা করার, আমাদের পরিবারের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার। আমি তাকে একবার জড়িয়ে ধরতে চাই, দাদির শেষ কথাগুলো তাকে বলতে চাই, বাবা চাচাদের সাথে ওনার সব অভিমান রাগ মিটিয়ে দিতে চাই। মধুরিমার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আবির হতবিহ্বল হয়ে যায় মধুরিমাকে এভাবে কাঁদতে দেখে। মধুরিমা বলে ওঠে, সেটা আর কখনোই সম্ভব নয়, কারণ মা আর এই দুনিয়ায় নেই। কি? তার মানে? হ্যাঁ, আপনার ফুপি হলো আমার মা, যিনি ইতিমধ্যেই এই দুনিয়ার আলো ত্যাগ করেছেন। কথাটা শোনা মাত্রই আবিরের দুই চোখে জল জমে। সে কতটা আশায় ছিল যে একবার নিজের প্রিয় ফুপির দেখা পাবে, তাকে নিয়ে আনন্দে মেতে উঠবে, কিন্তু তার সব স্বপ্ন নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। তবুও সে মধুরিমাকে এভাবে কাঁদতে দেখতে নিজেকে সামলে মধুরিমার কাঁধে হাত বুলিয়ে বলে, কাঁদবেন না, খুবই যেখানেই থাকুক ভালো আছেন, এই দোয়া করি, নিজেকে সামলান। ফার্সি আজ কলেজে এসে মনোযোগ দিয়ে ক্লাস করছে, অন্য কোনো দিকে তার মন নেই আজ। আদনানও ব্যাপারটা খেয়াল করেছে, ফার্সিকে এভাবে মনোযোগী হতে দেখে সেও যার পড়নায় খুশি হয়। ক্লাস শেষে সে সুযোগ বুঝে ফার্সির কাছে এসে বলে, এই যে শোনো। ফার্সি পেছনে ফিরে তাকিয়ে বলে, জি বলুন। না মানে, গতকাল বোধহয় আমি একটু বেশি বলে ফেলেছিলাম। একজন শিক্ষক হিসেবে আমার এতটাও বলা উচিত হয়নি। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভুল আমারও ছিল স্যার। আপনি প্লিজ ক্ষমা করে আমায় ছোট করবেন না। ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি আমার শিক্ষক, আপনার অধিকার আছে আমাকে বকা দেওয়ার। আমি কোনো ভুল করলে আপনি আমায় শাসন করবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মধ্যে সুশিক্ষা আছে। তুমি চাইলে জীবনে অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ স্যার। দোয়া করবেন আমার জন্য। অতঃপর ফার্সি আদনানের থেকে বিদায় নিয়ে কলেজ থেকে বের হয়ে যাবে। এমন সময় হঠাৎই আহিয়ান কোথা থেকে এসে তার সামনে এসে পথ আটকে দাঁড়ায়। ফার্সি তাকে পাশ কাটিয়ে যেতে চাইলে আহিয়ান আবারও তার সামনে চলে আসে। ফার্সি বিরক্তের স্বরে বলে, এভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? যেতে দিন আমায়।
আমার জীবন তছনছ করে তুমি যেভাবে যেতে চাইবে, আর সেটা ভাবলে কি করে? আমি আপনার জীবন কিভাবে তছনছ করলাম? আপনি যা চেয়েছিলেন তাই তো হয়েছে। আমি তালাকনামায় সই করে দিয়েছি। এরপর আর কি চাই আপনার, বলুন? তোমার এইসব চালাকি অন্য কোথাও গিয়ে দেখিও। আমি জানি তুমি মধুকে সব জানিয়েছো, তাই না? তোমার জন্যই মধু আমার থেকে দূরে সরে গেছে। আমি আগেও বলেছি আর আজও বলছি, আমি এইসবের পেছনে নেই। এখন আপনার বিশ্বাস করার হলে করুন, না হলে নেই। বলেই ফার্সি আহিয়ানকে পাশ কাটিয়ে যেতে নেয়। এবার আহিয়ান ফার্সিকে খুব অশ্রাব্য স্বরে বলে, তোমার মতো 2 টাকার মেয়ের থেকে এর থেকে বেশি আর কি আশা করব? টাকার লোভে পড়ে আমায় বিয়ে করেছিলে, এখন নিশ্চয়ই আবার নতুন কোনো লোভে এইসব করছো? ফার্সি হুংকার দিয়ে বলে ওঠে, মুখ সামলে কথা বলুন। আমি আজ আর মুখ সামলাবো না। তুমি আমার জীবনের সমস্যা তৈরি করেছো, তো এবার দেখো আমি কি করি। বলেই সে আশেপাশে হেঁটে চলা কিছু শিক্ষার্থীদের জড়ো করে বলে, এই যে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা হলো 1 নাম্বারের ধান্দাবাজ। এ আমার সাথে বিয়ে করেছে জোরপূর্বক, আর তার উপর আমার জীবনের সব থেকে বড় সুখটা নষ্ট করেছে। আহিয়ান আর কিছু বলার আগেই আদনান সেখানে এসে আহিয়ানের গালে এসে থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, আর একটাও বাজে কথা বলবেন না। এটা একটা কলেজ, কোনো সার্কাস নয়। আহিয়ান নিজের গালে হাত দিয়ে রক্তিম চোখে তাকালো আদনানের দিকে। আদনানের কোনো ভাবান্তর নেই, সে বরং আরো কঠিন স্বরে বলে, এটা এই শহরের একটা স্বনামধন্য কলেজ। এখানে ভদ্র পরিবারের সন্তানেরা পড়াশোনা করে, তাই এখানে কোনো ড্রামা বরদাস্ত করা হবে না। আহিয়ান দাঁতে দাঁত চেপে ফার্সির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, কত ভালো ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করে তা তো দেখতেই পাচ্ছি। এই যে ফার্সির মতো গোল্ড ডিগার মেয়েরাই পড়ে এখানে। ফার্সি আর এইসব সইতে পারছিল না। আশেপাশের উৎসুক মানুষের ভিড় বাড়ছিল, সবাই নানান কথা বলাবলি করছিল। ফার্সি আন্দাজ করলো বেশিরভাগই তাকে নিয়ে খারাপ ধারণা পোষণ করছে। এটা ভেবেই তার বুকটা ফেটে কান্না এলো। এর মাঝে আহিয়ান বলে উঠল, এই মেয়েটা আমার জীবন নষ্ট করে দিয়েছে, ওকে আমি এত সহজে ছাড়বো না। আদনান এবার ফার্সির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বলে, কি করবেন আপনি ওর? সাহস থাকলে কিছু করে দেখান, দেখি আপনার বুকে কতটা সাহস। কে আপনি? কে? কেন এই মেয়ের হয়ে ওকালতি করছেন? আবার ওর জন্য আমার গায়েও হাত তুললেন? ও, বুঝতে পেরেছি। বাহ ফার্সি, বাহ! তোমার তারিফ না করে পারছি না। কলেজে এসেই নতুন শিকার খুঁজে নিয়েছো, ভালোই তো ধান্দা পেয়েছো। এসব করেই বুঝি চলছো এখন? এসব না করে পতিতাপল্লীতে গিয়েই তো পারো, টাকাও পাবে। আর আদনান রেগে আহিয়ানের শার্টের কলারটা চেপে ধরে বলে, আর একটা বাজে কথা যদি আমি শুনি তাহলে? তাহলে কি করবি, হ্যাঁ? তোর তেজ অনেক দেখেছি, আর না। বলেই এবার আহিয়ান জোরে আদনানকে ধাক্কা দেয়। তাদের মাঝে হাতাহাতি লেগে যায়। ফার্সি এক কঠিন বিড়ম্বনায় পড়ে। কলেজের কিছু শিক্ষক ও ছাত্র এগিয়ে এসে তাদেরকে আটকায়, কিন্তু ততক্ষণে তাদের দুজনের একে অপরকে বেশ ভালোই আঘাত করেছে। ফার্সি দ্রুত আদনানের কাছে ছুটে যায়। আহিয়ানের আঘাতে আদনানের হাতে চোট লেগেছে। ফার্সি সেটা দেখে অনুতপ্তের সুরে বলে, আপনি ঠিক আছেন তো স্যার? হুম, ঠিক আছে। এরপর ওই লোকটা কোনোভাবে তোমায় বিরক্ত করলে এভাবে চুপ থাকবে না, যোগ্য জবাব দেবে। পারলে পুলিশে কমপ্লেইন করবে। আর তাও যদি না পারো, তাহলে অন্ততপক্ষে আমাকে জানাবে, তারপর আমি ওর ক্লাস নেব। আপনি আমার জন্য এত কিছু কেন করবেন স্যার? আদনান থেমে যায়। সত্যি তো, এই কেনর উত্তর, কোনো উত্তর তার পাশে নেই কেন? ফার্সির চোখে জল। সে বলে, আপনি আজ আমার জন্য যা করলেন তার জন্য কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার নেই। তবে আমি জানি এই দুনিয়ায় আমার লড়াইটা একার। আমি একাই লড়বো নিজের জন্য, জীবনের শেষ দিন পর্যন্ত। বলেই সে নিজের সাথে থাকা ফার্স্ট এইড বক্সটা দিয়ে আদনানের ক্ষত স্থানে প্রলেপ করে দেয়।
অতঃপর বলে, আপনার কাছে আমার চিরকাল ঋণী থাকব স্যার। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে এই ঋণ আমি শোধ করব। মধুরিমা হাসপাতালের বেডে শুয়েছিল। তার মানসিকতা তখন একদমই ভালো ছিল না। এর মাঝে ডাক্তার আবির চৌধুরী এলো তার রুমে। আবির এসেই মধুরিমার দিকে ভালোভাবে তাকালো। মেয়েটাকে দেখলেই তার নিজের প্রিয় ফুপির কথা মনে পড়ে যায়। শৈশবকালে ফুপির ন্যাওটা ছিল সে, কিন্তু কোথা থেকে একটা ঝড় এসে সব এলোমেলো করে দিল। তার ফুপি নিজের পছন্দের ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো, যেটা পরিবারের কেউ মানল না। এতটাই রেগে গেল যে সেই সময়ই তার সাথে সব সম্পর্ক ছিন্ন করলো। এরপর যখন তার ফুপি মালেকা বেগম অসহায় অবস্থায় এসে সাহায্য চাইল, তখন সবাই তাকে কথা শুনিয়েছিল, বলেছিল এসব তার কর্মফল। সেই সময় আবির অনেক ছোট ছিল, নিজের প্রিয় ফুপিকে কাঁদতে দেখেও কিছুই বলতে পারেনি। কোলে একটা ছোট্ট শিশুকে নিয়ে তার ফুপি বেরিয়ে যায় বাড়ি থেকে। নিজের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি উভয় স্থানে অপমানিত হয়ে একা জীবন শুরু করে। আবির ভেবেছিল ফুপিকে ফিরিয়ে এনে অতীতের সব গ্লানি মুছিয়ে ফেলবে, কিন্তু সেসব মনে পড়তেই আবিরের বুকটা ভারী হয়ে আসে। সে নিজের চোখের জল মুছে হালকা কাশি দিয়ে নরম সুরে বলে, মধুরিমার উদ্দেশ্য করে, মিস মধুরিমা। মধুরিমা আবিরের দিকে তাকিয়ে বলে ওঠে, কিছু বলবেন? আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কে? আমার বাবা তথা আপনার বড় মামা আজিজ চৌধুরী। মধুরিমা কোনো প্রতিক্রিয়া দেখালো না। এটার পরেই আজিজ চৌধুরী ভেতরে প্রবেশ করলেন। তিনিও একজন ডাক্তার। তিনি এসেই মধুরিমার দিকে আবেগঘন চোখে তাকালেন। তার চোখে অনুতাপও ছিল, তবে এই আবেগ বা অনুতাপ কোনোটাই মধুরিমাকে স্পর্শ করতে পারে না। সে একদম গম্ভীর হয়ে তাকায়। আজিজ চৌধুরী ধীর পায়ে এগিয়ে এসে মধুরিমার কাঁধে হাত রেখে বলে, এই আমার মালেকার মেয়ে, আমার একমাত্র ভাগ্নি, আমার বোনটা। অভিমানে শেষ অবধি একেবারে আমাদের কারোর সাথে যোগাযোগ করলো না। এক বুক অভিমান নিয়েই এই দুনিয়া থেকে বিদায় নিল। ভেবেই যে আমার বুকটা চিরে যাচ্ছে। মধুরিমা বেশ কঠিন স্বরে বলল, এখন এসব বলে কি লাভ হবে? যখন আমার মা বেঁচে ছিল তখন তো একবারও খোঁজ নেননি। এখন তার মৃত্যুর খবর পেয়ে মিথ্যা সিম্প্যাথি দেখাতে চলে এসেছেন। আজিজ চৌধুরী বুঝলেন মধুরিমার রাগটা, বুঝেই বলেন, আমি জানি তোমার রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো আমি অসহায় ছিলাম। মালেকা যেদিন নিজের ভালোবাসার মানুষের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সেদিন আমাদের আব্বা, ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। এরপর থেকে তিনি শয্যাশয়ী হয়ে পড়লেন। কিছু দিনের মধ্যেই তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি আমাদের দিয়ে কসম করিয়ে নেন যেন আমরা জীবনে কখনো আর মালেকার সাথে যোগাযোগ করার চেষ্টা না করি বা ওকে কোনো রকম সাহায্য না করি। আর আব্বাকে দেওয়া সেই কথা রাখতেই আমরা দুই ভাই, আমরা মালেকার চরম সংকটের সময়ও মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিলাম। আর মধুরিমা বলে ওঠে, আপনাদের কাছে কোনো কৈফিয়ত আমি চাইনি। আপনাদের যা ভালো মনে হয়েছে আপনারা তাই করেছেন। এখন তো আমার মা আর আমার নেই। আশা করি তার প্রতি কোনো রাগ বা ক্ষোভ আপনাদের নেই। তিনি মৃত্যুর আগে অবধি কখনো আপনাদের প্রতি কোনো রাগ বা ক্ষোভ রাখেনি। আজিজ চৌধুরী বলেন, আমি জানি আমাদের বোন আমাদের ওপরে রাগ করে থাকতে পারে না। ও আমাদের খুব ভালোবাসতো, আমাদের সবার চোখের মণি ছিল ও, কিন্তু আমরা কখনোই ওকে আপন করতে পারিনি আব্বাকে দেওয়া কথা রাখতে। এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করি বলো তো? মধুরিমা নিশ্চুপ। আজিজ চৌধুরী এবার বলেন, মালিকাকে তো আমরা আর কখনো ফেরত পাবো না, ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হবে না, কিন্তু তুমি তো ওর অংশ, ওর আমানত। তোমাকে দেখে রাখার মধ্যেই আমরা নিজেদের করা পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আর এখন তো তোমার এই দুনিয়ায় আপন বলে কেউ নেই, তাই দুঃখিত, কিন্তু আমার আপনাদের কারোর দয়ার কোনো প্রয়োজন নেই, বুঝলেন? আমার মা বেঁচে থাকতে
কখনো আপনাদের কাছে আর সাহায্যের জন্য যায়নি, তাই আমিও যাব না। নিজেকে আমি একাই সামলাতে পারবো। কিন্তু কোনো কিন্তু নয়, আমাকে এতটাও অসহায় ভাববেন না। আমি মালেকা বেগমের মেয়ে, আমি যথেষ্ট স্ট্রং। আমার মা আমাকে এভাবেই বড় করেছেন। মধুরিমা হাসপাতাল থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আবির চৌধুরী এসে তাকে বলেন, আপনি কি চলে যাচ্ছেন মিস মধুরিমা? জি। হাসপাতালে তো আর থাকার জন্য আসেনি। আপনি একা যেতে পারবেন না। পুরোটা পথ তো আমার একাই চলতে হবে। এখান থেকে একা বাসায় যেতে হবে, আর অসুবিধা কি? একা চলতে হবে কেন? আপনি যদি চান, চলার পথে কোনো সঙ্গী পেয়ে যেতে পারেন। জীবনে কাউকে বিশ্বাস করার সাহস আর নেই। হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। মধুরিমা আর কিছু বলবে এমন সময় আবির হাত থেকে প্রয়োজনীয় মেডিসিনগুলো নিয়ে বলে, আপনি চাইলে আমি আপনার সফর সঙ্গী হয়ে আপনাকে বাসা অবধি পৌঁছে দিতে পারি। না না, আপনি কেন শুধু শুধু এত কষ্ট করবেন? দেখুন, আমার আব্বু চাচুদের প্রতি আপনার রাগ থাকতে পারে, কিন্তু আমার প্রতি নিশ্চয়ই আপনার কোনো রাগ নেই। যদি তা না থাকে, তাহলে আমায় আপনার সাহায্য করতে দিন। মধুরিমা এবার আর না করতে পারে না। আবির তার সাথে রওনা দেয়। মধুরিমাকে নিয়ে নিজের গাড়িতে করে তার ফ্ল্যাটে পৌঁছে দেয় আবির। অতঃপর তার হাত ধরে ওপরে উঠে এমন সময় আচমকা তার সামনে এসে দাঁড়ায় আহিয়ান। আহিয়ান এসেই মধুরিমার উদ্দেশ্যে বলে, এতদিন তুমি কোথায় ছিলে মধু? জানো আমি তোমায় কত খুঁজেছি। মধুরিমা রাগী স্বরে বলে, তুমি কি করছো এখানে? তোমার মতো ঠকবাজের চেহারাও দেখতে চায় না। জাস্ট গেট লস্ট। মধু, আবির আবির চৌধুরী এবার বলে ওঠে, মিস মধুরিমা কি বললো শুনতে পাননি? ওনাকে ডিস্টার্ব করবেন না। আহিয়ান রেগে গিয়ে আবিরের কলার ধরে বলে, আপনি কে আমাদের মাঝে কথা বলার? মধুরিমা আহিয়ানকে ধাক্কা দিয়ে আবিরের থেকে দূরে সরিয়ে বলে, একদম গুন্ডামি করবে না, না হলে পুলিশে ডেকে ধরিয়ে দেব। মধু, তুমি আমার সাথে এমন করো না প্লিজ। আমাকে একটা সুযোগ দাও। আমি প্রতারককে কোনো সুযোগ দিতে আগ্রহী নই। কে এই ছেলে? এর জন্য তুমি আমার সাথে এমন করছো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে আগ্রহী নই। বলেই মধুরিমা আবিরের উদ্দেশ্যে বলে, আমার সাথে চলুন। এই বিষাক্ত পরিবেশে আমার দম বন্ধ আসছে। আহিয়ান এবার মধুরিমার কাছে অনেক অনুনয় বিনয় করে, কিন্তু কোনো লাভ হয় না। আহিয়ান চরম ক্ষোভ নিয়ে বাসায় ফিরে আসে। এসেই আহির মুখোমুখি হয়। আহিয়ানকে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া? তোমাকে এমন লাগছে কেন? আমার জীবনটা ওই ফার্সি একদম বরবাদ করে দিল রে। ও আমার মধুকে চিরকালের জন্য আমার থেকে দূরে করে দিল। কেন, কি হয়েছে? আহিয়ান আহিকে সব কথা খুলে বলে। সব শুনে আহি রেগে বলে, এইসব ওই ফার্সির কারসাজি। ওই মধু আপুকে উস্কে দিয়েছে। ওকে আমি ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেবই। ঠিক বলেছ, এর প্রতিশোধ তোমার নেওয়া উচিত। আচ্ছা, তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? আনফর্চুনেটলি না। ও ডিভোর্স পেপারে সই করেছে, কিন্তু আমি এখনো করিনি। তাহলে এটাই সুযোগ। আইনত তোমরা এখনো স্বামী স্ত্রী। এই বিয়ের জন্য ও তোমার জীবনটা নরক করে দিল তো, এবার তুমিও তাই করো। মানে, ওকে ডিভোর্স দিও না, ওর সাথে সংসার করো। তুই কি পাগল হয়েছিস? আমি তাও ওই মেয়ের সাথে? আরে, আমার পুরো কথাটা তো আগে শোনো। ওকে নিয়ে এসে সংসার করার নামে বাড়িতে তোলো, তারপর ওর জীবনটা নরক করে তোলো। ও যেমন তোমার অনুভূতি, তোমার প্রেম কেড়ে নিয়েছে, তেমনি ওকেও মিথ্যা ভালোবাসা দেখিয়ে দূরে সরিয়ে দাও। আরো ভালো হবে যদি পেটে একটা বাচ্চা দিয়ে তাড়িয়ে দাও, তাহলে হাড়ে হাড়ে মজা বুঝবে। আহিয়ানের চোখে প্রতিশোধের আগুন ভেসে ওঠে। সে বলে, ঠিক বলেছিস তুই। এবার ওই ফার্সিকেও আমি বোঝাবো আহিয়ানের সাথে পাঙ্গা নিলে তার ফল কি হয়। ফার্সি এসে উপস্থিত হয় হাওলাদার বাড়িতে। আশরাফ হাওলাদার অনেক অসুস্থ। তিনি ফার্সিকে ডেকে পাঠিয়েছেন। ফার্সি এসে কলিং বেল বাজাতেই আশা খাতুন এসে দরজা খুলে দেন। তিনি বলেন, তুমি এসেছো? তোমার আঙ্কেল খুব অসুস্থ, উনি তোমার সাথে দেখা করতে চান। হ্যাঁ, সেজন্য তো এলাম। আশা খাতুন ফার্সিকে নিয়ে আশরাফ আলী
এর কক্ষে যান। ফার্সিকে দেখেই আশরাফ হাওলাদার বলে ওঠেন, তুমি এসেছো ফার্সি? জি আঙ্কেল, আপনার কাছে আমি ভীষণভাবে ঋণী। আপনি ডাকলে আমি না এসে থাকতে পারি? আমি তোমাকে আজ একটা বিশেষ কারণে রেখেছি। আমি জানি যা কিছু হয়ে গেছে, তারপর আর এই চাওয়াটা অন্যায়, কিন্তু তুমি তো বললে আমার কাছে তুমি ঋণী। এখন যদি সেই ঋণ শোধ করার জন্য কিছু করতে বলি, করবে না? ফার্সি বলে, কেন নয়? আপনি আমার জন্য যা করেছেন সেই ঋণের কোনো শোধই হয় না। আপনার জন্য আমি বেঁচে আছি, সুরক্ষিত আছি। আমি জানি তুমি আমায় ফেরাবে না। আমার ছেলেটা অনেক খারাপ, তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু এখনো নিজের ভুলটা বুঝতে পেরেছে। ও আবার তোমার সাথে সব ঠিক করতে চায়। গতকালকেই আমায় জানালো ব্যাপারটা। আর তাই আমি তোমায় অনুরোধ করতে চাই, তুমি আমার ছেলের জীবনে ফিরে এসো। ফার্সি হতবাক স্বরে বলে, কি? অবাক হলে তাই না? আমিও অবাক হয়েছিলাম যখন কাল আহিয়ান আমার কাছে এসে অনুরোধ করলো তোমাকে ফেরানো। কিন্তু আমাদের তো ডিভোর্স হয়নি। আহিয়ান ডিভোর্স পেপারে সই করেনি। ফার্সি দ্বিধায় পড়ে। আরশাফ হাওলাদার ফার্সির হাতটা আলতো করে ধরে বললেন, এতদিনে আল্লাহ তাআলা আমার ছেলেটাকে সুমতি দিয়েছেন। তুমি ওকে একটা সুযোগ দাও সব কিছু ঠিক করার। এদিকে আশা খাতুন হতভম্ব হয়ে গেছেন। নিজের ছেলেকে তিনি যতটা চেনেন, তাতে করে তো সে এত সহজে ফার্সিকে মেনে নেবে না। তাই তিনি বলেন, আহিয়ান কি সত্যি মন থেকে ফার্সিকে চায়? আশরাফ হাওলাদার রাগী স্বরে বলেন, তুমি চুপ করো। তুমি ফার্সিকে পুত্রবধূ হিসাবে মানতে পারবে না, তাই এইসব কুটনামি করতে চাইছো। আশা খাতুন বললেন, ফার্সিকে নিয়ে আমার কখনোই সমস্যা ছিল না। আমার সমস্যা এটাই ছিল যে এই বিয়েটা আমার ছেলের মত ছিল না। তবে এখন আমি যা বলছি তা ফার্সির কথা ভেবেই। আইয়ান কি সত্যি মন থেকে ফার্সিকে ফেরত পেতে চাইছে, নাকি এর পেছনে অন্য কোনো মতলব আছে? আরশাদ হাওলাদার বললেন, তুমি এসব বাজে কথা বলো না। এতদিন পর আমাদের ছেলে আমার কথা শুনেছে, সেটা তুমি মানতে পারছো না? ফার্সি, তুমি এই মহিলার কোনো কথা শোনো না। নিজের সব জিনিসপত্র নিয়ে চলে এসো। এবার সবাই মন থেকে তোমাকে মেনে নেবে। আশা খাতুন ফার্সির উদ্দেশ্যে বলে, তুমি কারোর কথায় প্রভাবিত নয়। নিজের মন থেকে ভেবে সিদ্ধান্ত নাও। বারবার একই ভুল করো না ফার্সি। এমন সময় আহিয়ান সেখানে উপস্থিত হয়ে বলে, এবার আর ভুলের কোনো অবকাশ নেই মম। আমি বুঝতে পেরেছি পবিত্র সম্পর্কের মর্যাদা কতটা। ফার্সি এত অবজ্ঞার পরেও এতদিন আমার জন্য অপেক্ষা করেছে, আর যাকে আমি ভালোবেসেছিলাম সে আমায় ছেড়ে চলে গেছে। আরশাদ হাওলাদার বললেন, শুনলে তো, ও মন থেকে অনুতপ্ত। আহিয়ান ফার্সিকে বলে, ফিরে এসো ফার্সি, আমরা একসাথে নতুনভাবে শুরু করব। ফার্সি এই আহিয়ানকে চিনতেই পারে না। সে একদম আপ্লুত হয়ে যায়। আহিয়ান বলে, ফিরবে তো? ফার্সি ফিরে বলে, ফিরবো। সবকিছু আবার নতুন করে শুরু করব। ফার্সি আহিয়ানের কথায় অনেকটাই আপ্লুত হয়ে যায়, তবে তার মনে কোথাও একটা সন্দেহ থেকেই যায়। আশা খাতুনের বলা কথাটা তার মাথায় ঘুরতে থাকে। তাই সে ভাবে আহিয়ানকে এত সহজে বিশ্বাস না করে কিছু সময় তাকে পর্যবেক্ষণ করা উচিত। এর জন্য সে বলে, আমি তাহলে এখন আসি, কলেজে যাওয়ার সময় হয়ে গেছে তো। আহিয়ান এগিয়ে এসে বলে, আজ কলেজে না গেলে নয়। আমি চাইছি সময়টুকু একসাথে কাটাতে। না মানে জরুরি ক্লাস আছে তো। তাহলে চলো, আমিও তোমার সাথে তোমার কলেজে যাই। আচ্ছা। ফার্সি আর দ্বিমত করে না। এখন আহিয়ানের সাথে সে যত সময় কাটাবে ততই তার আসল রূপ বুঝতে সুবিধা হবে। আহিয়ান ফার্সিকে নিয়ে তার কলেজে চলে আসে। কলেজের বাইরেই তাদের সাথে আদনানের দেখা হয়। আদনান তাদের দেখেই দাঁড়িয়ে গিয়ে বলে, ফার্সি, তুমি, তোমার সাথে এই লোকটা কি করছে? ইনি কি আবার তোমায় কোনোভাবে বিরক্ত করছেন? ফার্সি কিছু বলতে যাবে তার আগেই আহিয়ান ফার্সির কাঁধে হাত রেখে বলে, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আই অ্যাম মিস্টার আহিয়ান হাওলাদার, ফার্সির লিগাল হাজবেন্ড। আদনান থমকে যায়। ফার্সির দিকে তাকিয়ে বলে, এটা কি সত্যি?
ফার্সি মাথা নাড়ায়। আহিয়ান বাঁকা হেসে বলে, স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা লেগেই থাকে। সেই দিনও আমাদের মাঝে ছোট্ট একটা ঝামেলা হয়েছিল, কিন্তু আপনি নিজের বাউন্ডারি ভুলে আমাদের মাঝে ঢুকে পড়েছিলেন। আশা করছি আজ অন্তত নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন। আদনান একটু বিচলিত না হয়ে বলে, ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। সেদিন ভুলটা আপনারই ছিল। ফার্সির সাথে আপনার সম্পর্ক যাই হোক না কেন, ওকে সেদিন ওভাবে অপমান করার কোনো রাইট আপনার ছিল না। আপনার মনে হচ্ছে না আপনি আমাদের পার্সোনাল ব্যাপারে একটু বেশি নাক গলাচ্ছেন? ফার্সি বুঝতে পারে ব্যাপারটা এবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তাই সে বলে ওঠে, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। মিস্টার আহিয়ান, আপনি ফিরে যান। বলেই সে ভেতরে প্রবেশ করে। আদনানও আহিয়ানের দিকে একটা রাগী লুক দিয়ে ভেতরে যায়। এদিকে আহিয়ান বলে ওঠে, এই মেয়েটাকে আমার একটু সহ্য হচ্ছে না, শুধু প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় আছি আমি। এদিকে আদনান ফার্সির পিছু পিছু এসে বলে, ফার্সি একটু দাঁড়াও। ফার্সি দাঁড়িয়ে যায়। আদনান এগিয়ে এসে বলে, আমি জানি তোমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার কোনো এখতিয়ার আমার নেই, কিন্তু আমি তোমার ভালো চাই, সেজন্যই বলছি। ওই লোকটাকে কি তুমি দ্বিতীয় সুযোগ দিতে চাও? ফার্সি বিব্রত বোধ করে। আমি এসব নিয়ে কথা বলতে চাইছি না, আমার ব্যাপার আমি বুঝে নেব। বলে সে ক্লাসরুমে প্রবেশ করে। আদনানও আর কথা বাড়ায় না, ফার্সির কথায় সে বেশ আঘাত পায়। মধুরিমা আজ একটু বেরিয়েছিল প্রয়োজনীয় শপিং করার জন্য। নিজের জীবন থামিয়ে রাখতে সে প্রস্তুত নয়। আবারও ফটোগ্রাফির জন্য সে দক্ষিণ কোরিয়ায় একটা প্রজেক্টে অংশ নিচ্ছে আগামী সপ্তাহে। তারই যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে সে। পথিমধ্যে হঠাৎ করে আহিয়ানের সাথে তার মুখোমুখি দেখা হলো। আহিয়ানই মধুরিমার লোকেশন ট্র্যাক করে এখানে চলে এসেছে, কেননা সে একসময় কৌশলে মধুরিমার ফোনে একটা লোকেশন ট্র্যাকার বসিয়ে রেখেছিল। আহিয়ানকে দেখেই মধুরিমা রাগী স্বরে বলে, তুমি আবার এখানে চলে এসেছো? তোমার কি বিন্দুমাত্র লজ্জা নেই? মধু, তুমি আমার উপরে যত খুশি রাগ করো, আমি কিছুই মনে করব না। শুধু আমার একটা কথা শোনো, আমি একটা প্রতারকের কোনো কথাই শুনতে চাই না। কালকের ওই লোকটা কে ছিল মধু? নন অফ ইয়োর বিজনেস। আমাকে এভাবে পর করে দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর আমি জানি তুমিও পারবে না আমাকে ছাড়া বাঁচতে। তুমি আমার আপন ছিলেই বা কবে? সারাটা সময় আমার সাথে প্রতারণা করে গেছো তুমি। আমার সম্পর্কে তোমার ধারণাও ভুল, সম্পূর্ণ ভুল। তোমাকে ছাড়া আমি খুব ভালোভাবে বেঁচে থাকবো। আমি নিজেই নিজের জন্য যথেষ্ট। বলেই মধুরিমা চলে যেতে নেবে, এমন সময় আহিয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কিন্তু আমি পারবো না, আই নিড ইউ। মধুরিমা নিজের সর্বশক্তি প্রয়োগ করে আহিয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আহিয়ান একেবারে গিয়ে পড়ে কারোর পায়ের কাছে। মাথা উঁচু করতেই ফার্সিকে দেখে তার দুই চোখ কোঠর থেকে বেরিয়ে আসার জোগাড়। ফার্সিকে হতভম্ব লাগছে। ফার্সি স্বাভাবিক ভঙ্গিতে বলল, তাহলে এটাই আসল আপনার রূপ? তখন আপনার বলা সব কথাই তাহলে মিথ্যা ছিল? ভাগ্যিস আপনার উপরে সন্দেহ থেকে আপনাকে ফলো করলাম, না হলে তো আপনার এই রূপ দেখতেই পেতাম না। আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে আবারও আপনি নিজের প্রেমিকার কাছে এসে নাটক করছেন। ফার্সির দুই চোখে জল এসে জমে। প্রতারণা বোধ করে সে ভীষণ বোধ করে। মধুরিমা বলে ওঠে, এই প্রতারকের কথায় তুমি বিশ্বাস করলেই বা কিভাবে? ও আমার সাথে বিগত 5 বছর ধরে যেই নাটক করে গেছে, তারপর ওর দ্বারা সবকিছুই সম্ভব। আহিয়ান উঠে দাঁড়িয়ে বলে, আমি তোমার সাথে কোনো অভিনয় করিনি, আমার ভালোবাসা একদমই খাঁটি ছিল। মধুরিমা তেজ দেখিয়ে বলে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইয়োর চিপ লাভ, জাস্ট গো টু হেল। জীবনে আর কখনো আমাকে নিজের এই মুখটা দেখাবে না। যদি দেখাও, আই শিওর আমি তোমায় পুলিশে দেব। বারবার তোমায় এই হয়রানি আমি মেনে নিচ্ছি না, নেব না। বলেই সে আহিয়ানের থেকে দূরে সরে এসে ফার্সির কাঁধে হাত রেখে বলে, জানি তোমার বয়স কম আর অভিজ্ঞতাও, তাই হয়তো ভুল করে ফেলেছ। আমার তোমার ওপরে রাগ ছিল এটা নিয়ে যে তুমি কেন সত্যটা জানার পরও সেদিন আমায় খুলে বলনি।
কেন আমায় সবটা আদালতে গিয়ে জানতে হলো? তুমি এখনো ভীষণ ইম্যাচিওর। অন্যের দ্বারা খুব সহজেই ম্যানিপুলেট হও তুমি। তবে জীবনে চলার পথে এই দুর্বলতাই কিন্তু তোমার পথে কাঁটা হয়ে দাঁড়াবে। তাই আমি তোমাকে পরামর্শ দেব, সহজেই কারোর কথায় গলে যাবে না। একটা ভুল বারবার করলে সেটাকে ভুল বলে না, গাধামি বলে। এরকম জঘন্য মানুষ লাইফে সেকেন্ড চান্স ডিজার্ভ করে না। এই বিষয়টা মাথায় রেখো। আর আজ যেভাবে চালাকি করলে এমনটাই করো সবসময়। বেস্ট অফ লাক। বলেই মধুরিমা বিদায় নেয়। ফার্সি এবার নিজের চোখের জল মুছে আহিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনাকে আর কোনো সুযোগ দেব না আমি। এবার আপনাকে আমাকে ডিভোর্স দিতেই হবে। আহিয়ান এবার সব রাগ ফার্সির ওপরে ঢেলে দেয়। দিয়ে দিয়ে দেব ডিভোর্স? তোমার সাথে সংসার করার জন্য আমি মরে যাচ্ছি না। তবে মনে রাখবে, তোমাকে আমি কখনোই সুখী হতে দেব না। আমার আর আমার মধুরিমার মাঝে এসে তুমি ঠিক করনি, এর ফল তুমি পাবেই। তোমার জীবনটা নরক না করা পর্যন্ত আমার শান্তি নেই। বলেই আহিয়ান ফুঁসতে ফুঁসতে চলে যায়। ফার্সি দীর্ঘশ্বাস ফেলে বলে, 1 মাস। 1 মাস সময়। সময় অনেক এগিয়ে গেছে। আজ অফিসিয়ালি ভাবে আহিয়ান ও ফার্সির ডিভোর্স হয়ে গেছে। ফার্সি ডিভোর্স পেপার দিয়ে গিয়ে তাকে তাকিয়ে সহাস্যে বলে, অবশেষে মুক্তি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বুনে ঘুরে ঘুরে ছবি তুলছে ব্যস্ত মধুরিমা। অতীতকে পাশ কাটিয়ে এখন নতুন দিশায় ঘুরছে তার জীবন। ফার্সি ও মধুরিমা দুজনেই এবার প্রেমের সমারঙ্গনে এক নতুন পথে পা রাখতে চলেছে। কেমন হবে এই পথ?